হাই ফ্রেন্ডস, অ্যানিমে আর অ্যানিমেটেড মুভিসের দুনিয়ায় আপনাকে স্বাগত। আর আপনারা দেখছেন অ্যানিমে টকিজ। আজকে আমি এক্সপ্লেন করব 2021-এ রিলিজ হওয়া দ্য সামিট অফ দ্য গডস। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। মুভিটি একটি ভয়েস ওভার দিয়ে শুরু হয় আর আমরা শুনতে পাই ওঠা, আরও উপরে ওঠা, উঠতে থাকা, এসব কিসের জন্যে। এরপরে আমরা ফুকে মাসিকে দেখতে পাই, যে একজন জার্নালিস্ট আর ম্যাগাজিনসের জন্য ফটো কালেক্ট করাই তার কাজ। তখনই ও রেডিওতে শোনা যায় তুফান আসতে চলেছে। আসলে এই মেসেজগুলো ওই পর্বত আরোহীদের জন্য যারা পর্বতে ওঠে। এরপরে আমরা ফুকে মাসিকে একটি রেস্টুরেন্টে দেখতে পাই, যে তার বসের সঙ্গে কথা বলছে আর তাকে বলছে ওই লোকগুলো 8000 মিটারের ওপরে উঠতেই পারেনি অক্সিজেন থাকা সত্ত্বেও। আমার ছবিগুলি খুবই ফালতু, এই কাজ আমি আর কখনোই করব না। তখন তার বস বলে, এসব কথা বাদ দাও, কালকে তুমি ওই ছবিগুলো নিয়ে অফিসে আসো। তারপরে ফুকে মাসি টেলিফোনের সামনে দাঁড়িয়ে অন্য একজনকে কল করতে যাচ্ছিল আর তখনই সেখানে অন্য একটা লোক চলে আসে আর তাকে একটি ক্যামেরা দেখিয়ে বলে এই ক্যামেরাটা ম্যালেরিয়ার ক্যামেরা, এটা ওখান থেকেই এসেছে, এটা একটা সেন্সিটিভ কেস, আমি এই পুরো গল্পের জন্য শুধুমাত্র 10,000 নেব। ফুকে মাসি ওই লোকটাকে কোনো ইন্টারেস্ট দেখায় না আর ওই লোকটি সেখান থেকে চলে যায়। এরপরে ফুকে মাসি যখন রেস্টুরেন্ট থেকে বাইরে আসে তখন সে কারো ঝগড়া শুনতে পায় আর সে ওখানে গিয়ে দেখতে পায় যে একটি লোক ওই লোকটিকে মারছে যে লোকটির কাছে ক্যামেরাটা ছিল। যে লোকটি তাকে মারছিল ওই লোকটির নাম আবু, আর ওই লোকটি ওই লোকের কাছ থেকে ক্যামেরাটি চাইছিল। আবু খুবই শক্তিশালী ছিল, এই জন্য সেই লোকটি ওই ক্যামেরাটি তাকে দিয়ে দেয়। ফুকে মাসি দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব দেখতে থাকে আর সে এটাও দেখে যে ওই লোকটির দুটো আঙুল কাটা ছিল আর ওই লোকটির কাটা দুটো আঙুল দেখে সে কনফার্ম হয়ে যায় যে এই লোকটি আবু। এরপরে স্ক্রিন শিফট হয় আর আমরা আবুর ছোটবেলা দেখতে পাই, যেখানে সে দৌড়ে দৌড়ে পাহাড়ের চূড়ায় যাচ্ছিল। অনেক কষ্ট করার পরে অবশেষে সে পাহাড়ের চূড়ায় গিয়ে পৌঁছায় আর সেখান থেকে ডুবে যাওয়া সূর্যকে দেখছিল। এরপরে ফুকে মাসি বাড়ি আসে আর একটি বই পড়তে থাকে। জানা যায় এভারেস্টে প্রথম চড়া হয়েছিল 1953 সালে, কিন্তু সেটা প্রথম প্রচেষ্টা ছিল না। তার আগে জর্জ ম্যালেরি আর তার সঙ্গীরা এভারেস্টে চড়েছিল আর তাদের সাক্ষী স্বরূপ তাদের কাছে একটি ক্যামেরাও ছিল। কেউ যদি তার ক্যামেরাটি ট্যাবল্যাপ করে তাহলে জানা যাবে যে এভারেস্টের প্রথম চড়াই হয়তো ইংল্যান্ডে জর্জ ম্যালেরি করেছিলেন, কিন্তু আসল সমস্যা এটা ছিল না। এরপরে স্ক্রিন শিফট হয় আর আমরা ফুকে মাসিকে দেখতে পাই, যে তার বসকে বলছে আগের দিন রাতের ওই লোকটি আবুই ছিল, কিন্তু তার বসের এই কথাটি একদমই বিশ্বাস হয় না আর সে বলে হয়তো তুমি অন্য কাউকে দেখেছ। ফুকে মাসি বলে না, উনি আবুই ছিলেন, উনি একজন বড় পর্বতারোহী ছিলেন, আমি তাকে চিনতে পারি কারণ তার হাতে দুটো আঙুল কাটা ছিল, আমি ওনাকে খোঁজার অনেক চেষ্টা করেছি, কিন্তু তুমি জানোই তো কাঠমান্ডুকে। বস বলে এসব কথা বাদ দাও, আবুর কথাতে কোনো যায় আসে না। ফুকে মাসি বলে আমি যদি ওই ক্যামেরাটা নিয়ে আসি আর ওই ক্যামেরাটি ট্যাবল্যাপ করি তাহলে কিন্তু এটা একটা খুবই বড় খবর হয়ে যাবে, কারণ এভারেস্টের প্রথম আরোহী ছিলেন জর্জ ম্যালেরি। এরপরে তার বস বলে কপিরাইট ক্লেমের রয়্যালটি তুমিই নিও। এরপরে ফুকে মাসি আবুকে খুঁজতে থাকে, যার না ছিল কোনো পরিবার, না ছিল কোনো বন্ধু। 60-এর দশকে তিনি একজন খুবই বিখ্যাত পর্বতারোহী ছিলেন, তিনি অনেক রেকর্ড তার নিজের নামেও করেছিলেন। হঠাৎ করে একদিন তিনি অদৃশ্য হয়ে যান আর আমরা অতীতে আবুকে দেখতে পাই, যে কিছুক্ষণ আগেই তার বন্ধুদের সঙ্গে পাহাড় চড়ে এসেছে। ও তার বন্ধুর সঙ্গে কথা বলতে লাগে, তখনই সেখানে একজন লোক চলে আসে আর বাইরে দাঁড়ানো তার বন্ধুদের সঙ্গে বলতে লাগে আমাদের অন্নপূর্ণা থেকে স্পন্সর করা হয়েছে, তোমাদের সবাইকে নেপালে পাঠানো হবে, ওরা তোমার খরচের হাফই দেবে আর হাফ তোমাকেই করতে হবে। কিন্তু সব লোক আবার এইসব খরচা বহন করতে পারে না। এই কথাটা শুনে আবু খুব দুঃখ পেয়ে যায়। এরপরে আবু তার বন্ধুর সঙ্গে একটা জায়গায় দাঁড়ায় আর এই বিষয়ে রাগ করে যে ওদেরকে নেপাল পাঠানো হচ্ছে এই জন্যে কারণ ওরা এইসবের খরচা বহন করতে পারবে, আমরা ওদের থেকে অনেক ভালো, ওরা হয়তো বছরে 50টা পাহাড়ও চড়িনি, আমরা যদি ফেমাস হতাম তাহলে আমরা এই সুযোগটা পেতাম। এরপরে সে বিল্ডিংয়ে টাঙানো একটি বোর্ডের দিকে তাকায় আর সে বলে যে আমরাও ফেমাস হব। এরপরে সে তার বন্ধুকে বলে আমাদেরকে ডিমান্ড ওয়ালে চড়াই করতে হবে, যেখানে তার বন্ধু বলে শীতকালে এখানে চড়াই করা তো অসম্ভব ব্যাপার, কিন্তু তারা দুজন মিলে ওই পাহাড়ে চড়াই করে আর ওই পাহাড়ের চূড়ায় গিয়ে পৌঁছায়, যার ফলে ওরা খুবই ফেমাস হয়ে গেছিল। এরপরে প্রেজেন্ট টাইমে আমরা ফুকে মাসিকে দেখি, যাকে তার বস বলছে কাজ কত দূর এগোলো। ফুকে মাসি বলে আমি সূত্র থেকে খবর পেয়েছি যে 8 বছর আগে আবু নেপালে গেছিল আর সেখানেই তার ভিসা শেষ হয়ে গেছে।
আর সেই জন্যই তিনি এখন সেখানে লুকিয়ে রয়েছে। আমি যখন ওনাকে চিনতে পেরেছি তিনি তখন ওখান থেকে পালিয়ে যায়। অন্নপূর্ণা থেকে যাওয়া ক্লাবটি বিফল হয়ে যায়। ওরা চূড়ার মাথায় পৌঁছাতে পারেনি আর কারোর কোনো ক্ষতিও হয়নি। আর সবাই ঠিকঠাক মতন যে যার বাড়ি চলে আসতে পেরেছে। এরপরে মুভিটি অতীতে চলে যায় আর আমরা দেখতে পাই যে আবু আর তার বন্ধুর শীতকালে ডিমান্ডওয়ালের চড়াইয়ের খুশিতে সব লোকজন তাদেরকে সম্বোধন করছে আর তারা পার্টি করছে, যেখানে আবু না বুঝতে পেরে নিজের সম্বন্ধে একটু বেশি ভালো বলে ফেলে আর তার বন্ধু তার উপরে রেগে যায়। তখন ক্লাবের হেড আবুকে বলে, তোমার একদমই এরকম করা উচিত ছিল না আর তোমার বন্ধুর ওপরেও এতটা শক্ত হওয়া উচিত নয়। আবু তখন বলে, আমি তো সেটাই বলেছি যেটা সত্য ছিল। এরপরে সেখানে কথা হতে থাকে যে তুমি যদি দড়িতে ঝুলতে থাকো তাহলে কি তুমি সেই দড়িটা কেটে দেবে নাকি না সেই দড়িতেই ঝুলবে। তখন আবু বলে, আমার যদি পার্টনার দড়িতে ঝুলতে থাকে তাহলে আমি সেই দড়িটা কেটে দেব। দুজন মরার থেকে একজন মরাই ভালো। আর এটা বলে আবু রেস্টুরেন্ট থেকে বাইরে বেরিয়ে যায়। তখনই সেখানে আবুর সঙ্গে দেখা করার জন্য সুনিও চলে আসে আর তাকে বলে যে তোমার পর্বত চড়ার ব্যাপারে আমাকে কিছু গল্প বলো, যেখানে ও ডিমান্ডওয়ালে চড়ার জন্য আবুকে সম্বোধন জানায় আর আবু তাকে তার সব কথা বলে দেয় যে সে কিভাবে কিভাবে পাহাড়ে চড়েছিল। তখন সুনিও বলে, আমিও পাহাড়ে চড়াই করব আর আমি কালকে পাহাড়ে চড়ার জন্য বার হব। আবু এটা শুনে তাকে বলে, তোমার পার্টনার কে? তখন সে বলে, আমার কোনো পার্টনার নেই, আমি একা একাই পাহাড়ে চড়ব। এর পরের সিনে আমরা আবুকে দেখতে পাই যেখানে আবু এক্সারসাইজ করছিল। তখনই রেডিওতে একটি নিউজ শোনা যায় যে একজন নতুন যুবক সুনিও একা একাই ওই ডিমান্ড ওয়ালে চড়াই করেছে। পরের সিনে আমরা আবুকে কাজ করতে দেখি যেখানে সে তার বসের কাছে এক সপ্তাহের জন্য ছুটি চাইছে, কিন্তু তার বস ছুটি না দেওয়ায় সে সেই কাজটি ছেড়ে দেয়। এরপরে সে তার বন্ধু ইনোভের সঙ্গে দেখা করতে আসে, যেখানে তার বন্ধু তার সঙ্গে দেখা করে না আর সে সিকিউরিটি গার্ডকে বলতে বলে যে সে এখন মিটিংয়ে রয়েছে। এরপরে স্ক্রিন শিফট হয় আর আমরা বর্তমান সময় চলে আসি, যেখানে ইনোয়ে ফুকেমাসিকে বলছে আবু একদম লাগাম ছাড়া ছিল, ওর মূল উদ্দেশ্য ছিল পাহাড়ে চড়া। তখন ফুকেমাসি বলে, আবু যখন আপনার কাছে এসেছিল পাহাড়ে চড়ার জন্য আপনি এই কারণের জন্যে আবুকে মানা করে দিয়েছিলেন। তখন ইনোয়ে বলে, না এর জন্য না, একবার তো আমার জবও চলে যাচ্ছিল। তখন আমি বুঝতে পেরেছিলাম যে আবুর জন্য পার্টনার ইম্পর্টেন্ট না, আমরা শুধু তাকে সাহায্য করতাম পাহাড়ে চড়ার জন্যে। এরপরে আমরা অতীতে আবুকে দেখতে পাই যে পাহাড়ে চড়ার জন্য যাচ্ছিল। তখনই সেখানে মন্তারা নামের একটি ছেলে চলে আসে আর সে আবুকে বলে, আপনি পাহাড়ে চড়াই করতে যাচ্ছেন, আমাকেও নিয়ে যান আপনার সঙ্গে, আমিও পাহাড়ে চড়াই করতে চাই। কিন্তু আবু তাকে মানা করে গাড়ি করে যেতে থাকে। তখন সেই ছেলেটি বলে, আপনি যদি আমাকে না নিয়ে যান তাহলে আমি একাই চলে যাব। এটা শুনে আবু রাজি হয়ে যায় আর তাকে পাহাড়ে চড়াই করতে নিয়ে যায়। আমরা দেখতে পাই আবু আর মন্তারো ওই পাহাড়ে চড়াই করছে। পাহাড়ে চড়াই করতে করতে এক সময় আবু মন্তারোকে বলে দড়ি ঢিলা করতে। তখনই মন্তারো সেই দড়িতে ঢিল দিতে লাগে আর সে পা ফেসলে নিচের দিকে পড়তে থাকে, কিন্তু দড়ির এক প্রান্ত তার কোমরে বেঁধে থাকার কারণে সে ওই দড়ির সাহায্যে ঝুলতে থাকে। আবু তখন ভয় পেয়ে যায় আর সে মন্তারোকে ডাকতে থাকে। মন্তারো অনেক কষ্টে আবুকে বলে সে এখন ঠিক আছে। আবু তাকে বলে, তুমি কি দড়ি ধরে ওপরে আসতে পারবে? কিন্তু মন্তারোর আঘাত লাগায় সে দড়ি ধরে ওপরে আসতে পারে না। তারপরে সে মন্তারোকে বলে, আমি এখন তোমাকে ওপরের দিকে টানবো। সে মন্তারোকে টানতে থাকে কিন্তু সেই দড়িটি পাথরের গায়ে ঘষতে থাকে। আবু মন্তারোকে বলে দড়ি পাহাড়ে গায়ে ঘষছে, এই জন্য সে দড়ি টানতে পারছে না। এদিকে সকাল থেকে রাত হয়ে গেল কিন্তু মন্তারো এখনো ওইভাবেই সেখানে ঝুলছে। মন্তারো তখন বলে, আমি এই পাহাড় চড়ার জন্য খুবই কাঁচা ছিলাম। আবু বলে, তুমি এরকম বলো না, আমাদেরকে এখনো এভারেস্ট চড়তে হবে আর আমরা দুজন একসঙ্গে এভারেস্টে চড়বো। তখন মন্তারো একটা বড় সিদ্ধান্ত নেয় আর সে তার পকেট থেকে ছুরি বার করে দড়ি কাটতে থাকে আর সে পাহাড় থেকে নিচে পড়ে যায়। সে এই জন্য এটা করেছিল যে আবু যাতে পাহাড়ে চড়তে পারে, আর দুজনের মরার থেকে একজনই মরা ভালো। এরপরে আমরা মন্তারোর বোনকে দেখি যে তার ভাইয়ের মৃত্যুর জন্য খুবই দুঃখ পেয়েছে। মন্তারোর মৃত্যুর কারণে আবু সবসময় ভাবনার মধ্যে থাকতো আর সে তার বোনকেও টাকা পাঠাতো। এরপরে স্ক্রিন শিফট হয় আর আমরা বর্তমান সময়ে চলে আসি, যেখানে ফুকেমাসি আর মন্তারোর বোনকে একসঙ্গে দেখি। মন্তারোর বোন বলে, ওই সময় আমার খুবই রাগ হয়েছিল, কিন্তু পরে আমি বুঝতে পেরেছিলাম যে এখানে দোষটা কারোরই ছিল না। মন্তারোর পাহাড়ে চড়ার ভীষণ শখ, আরও আবুর মতনই হতে চেয়েছিল। সে আরও বলে, ওই টাকা লেটার আমার কাছে অনেক বছর ধরেই আসতো
আর 3 বছর আগে ওই টাকা আসা বন্ধ হয়ে যায়। আর আমি জানতাম যে এই টাকাটা আবুই পাঠাতো। তখন ফুকে মাসি বলে যে আপনি কি আমাকে ওই লেটারের থেকে ঠিকানাটা দিতে পারবেন? মন্তারার বোন বলে ওই লেটারে কোনো অ্যাড্রেস ছিল না, আর যে লাস্ট চিঠিটি এসেছিল সেটাতে লেখা ছিল যে আমি আর এখন টাকা দিতে পারবো না। এটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপরে আমরা আবুকে দেখতে পাই যে শীতকালে 3টি পাহাড়ে চড়তে যাচ্ছে। এই পাহাড়গুলি শীতকালে চড়ার জন্য খুবই খতরনাক ছিল। এই জন্য আবু ইউরোপে গেছিল, কিন্তু আবু রেসের জন্য একা ছিল না, ওর প্রতিদ্বন্দ্বী হিসাবে সুনিও ছিল। এইবারে আবু পাহাড় চড়ায় প্রথম থেকেই প্রথম হয়ে আসছে। সে 2টো পাহাড় চড়ার পরে 3 নম্বর পাহাড়ে চড়ছিল। যখন সেই পাহাড়ে তিনি অ্যাঙ্গেল লাগাচ্ছিলেন তখনই তার হাতের থেকে সেই অ্যাঙ্গেলটি নিচে পড়ে যায়, আর তার ব্যালেন্স বিগড়ে যায়, যার ফলে সে তীব্র গতিতে নিচের দিকে পড়তে থাকে। কিন্তু দড়িতে বেঁধে থাকার কারণে সে নিচে একটা জায়গায় ঝুলতে থাকে। এর কারণে সে খুবই আঘাত পায়, আর তার একটি হাত আর একটি পা ফ্র্যাকচার হয়ে যায়। সে কোনো রকমে পাহাড়ের একটি ছোট্ট চূড়ার ওপরে ওঠে আর সেখানেই স্টে করে। রাত্রিবেলায় সেই পাহাড়ে সে একটা সিটির আওয়াজ শুনতে পায়, কিন্তু সে দেখে সেখানে কেউই ছিল না। তারপরে আবার সেই সিটির শব্দ শোনা যায়, আর সে তার মাথায় লাগানো টর্চটি জ্বালিয়ে তার হেল্পের জন্য ডাকতে থাকে। আবুর মনে হতে লাগে সে যেন মৃত মন্তারকে দেখছে। এইভাবেই ওই পাহাড়ে 3 দিন 5 ঘন্টা কাটানোর পরে তার শরীর খুব খারাপ হয়ে যায়, আর তখনই সেখানে একটা রেস্কিউ টিম এসে তাকে বাঁচিয়ে নেয়। এর কিছুদিন পরে দেখা যায় আবু একটি ব্যাগের দোকানে কাজ করছে, আর সন্ধেবেলায় বাড়ি যাওয়ার সময় সে টিভিতে নিউজ দেখতে পায় যে সুনিও নামের একটি পর্বত আরোহী এভারেস্ট চড়তে গিয়ে মারা গিয়েছে। এরপরে স্ক্রিন শিফট হয়, আর আমরা বর্তমান সময়ে ফুকে মাসি আর তার বসকে দেখতে পাই, যেখানে তার বস বলছে তুমি এইসব ভুলে যাও, ওই ক্যামেরা আর আবুকে। তুমি ওই কাজটাই করো যে কাজে তুমি দক্ষ, ছবি তোলো আর লোকজনদেরকে এন্টারটেন করো। ফুকে মাসি আবুকে খোঁজার জন্য এতটাই ডুবে গেছিল যে তাকে না খোঁজা অবধি সে তাকে ছাড়বে না। তখনই তার কাছে মন্তারার বোনের কল আসে আর তাকে দেখা করতে বলে। দেখা করার পরে সে বলে আমি সবকটা লেটারই খুঁজে পেয়েছি। সবকটা লেটার কাঠমান্ডু থেকে ছিল, কিন্তু লাস্ট লেটারটি অন্য কোথা থেকে ছিল। ওই লেটারের নামছে বাজার লেখা ছিল, যেটা এভারেস্টে ওঠার আগে শেষ গ্রাম ছিল। এটা জানার পরে ফুকে মাসি প্যাকিং করে ওই গ্রামের পথে রওনা দেয়। সেই গ্রামে আসার পরে আবুর সম্বন্ধে প্রশ্ন করতে করতে সে এমন একটি বাড়ির সামনে চলে আসে যে বাড়িটি একটু ভাঙা ছিল। তখনই আবু সেখানে চলে আসে, আর সে অবশেষে আবুকে খুঁজে ফেলে। সে আবুকে বলে আমার নাম ফুকে মাসি, আর আমি জাপানের একটি ম্যাগাজিনের জার্নালিস্ট। আবু তাকে সেখান থেকে চলে যেতে বলে। তখন ফুকে মাসি তাকে বলে সেই ক্যামেরাটা কি তোমার কাছে আছে? আবু তাকে আবার চলে যেতে বলে। তখন ফুকে মাসি বলে আমি জানি তুমি আবার পাহাড় চড়বে, আর আমি এই ব্যাপারটা কাউকেই বলবো না। আমি শুধু তোমার পিছনে থেকে তোমার পাহাড়ে ওঠা ছবি নেব। আবু তাকে বলে আমি এইসব ছেড়ে দিয়েছি, তুমি এখান থেকে চলে যাও। আর সে দরজা বন্ধ করে দেয়। প্রথমে চড়াইয়ের মানে ছিল শুধু পাহাড়ের চূড়ায় ওঠা, কিন্তু পর্বত আরোহীরা নতুন চ্যালেঞ্জ খুঁজতে থাকে। উঁচু পাহাড় নয়তো খতরনাক রাস্তা। তোমরা ভাবো যে একবার পাহাড়ে চড়েই হয়তো সবকিছু হয়ে যায়, কিন্তু এরকম হয় না। এরপরে আমরা ফুকে মাসিকে দেখি যে আবুর আসার আগেই সে টেন্ট লাগিয়ে ফেলেছিল। তারপরে সেখানে আবু চলে আসে আর তাকে তাদের সঙ্গেই থাকতে বলে। আমরা দেখতে পাই রাত্রিবেলায় তারা ডিনার করছে। ফুকে মাসি বলে আমাদেরকে চড়াই করতে কতক্ষণ লাগবে? আবু তখন বলে 3 রাত আর 4 দিন লাগবে। পরের দিন সকালে ফুকে মাসি আবুর ছবি তুলতে থাকে ম্যাগাজিনের জন্যে। সেই দিন আবহাওয়া খারাপ থাকার কারণে তার পরের দিন তারা পাহাড়ে চড়ার জন্য বেরিয়ে যায়, যেখানে আবু সবসময় আগে থাকে আর ফুকে মাসি পিছন থেকে তার ছবি তোলে। আবু পাহাড়ে চড়াই এক্সপার্ট হওয়ার কারণে সে সবসময় ফুকে মাসির থেকে এগিয়ে থাকে। রাত হওয়ার পরে ওরা দুজন টেন্ট লাগিয়ে যে যার খাবার খেয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে চড়াইয়ের জন্য তারা আবার বেরিয়ে পড়ে, আর তারা অনেকটা উপরে উঠে যায়, যেখানে তারা বুঝতে পারে যে তাদের দিকে একটা বড় ঝড় আসতে চলেছে। ফুকে মাসি ওপরে চড়তে থাকে, কিন্তু পাহাড়ের ওপরে অক্সিজেনের কমতি থাকায় তার মাথা যন্ত্রণা করতে শুরু করে, যার জন্য সে ওখানে একটি অ্যাঙ্কার লাগিয়ে রেস্ট নিতে থাকে। ওর মাথা খুব জোরে যন্ত্রণা করতে থাকে, যার ফলে সে ওখানে অজ্ঞান হয়ে যায়। তখনই আবু সেখানে চলে আসে আর তাকে তার পিঠে নিয়ে নেয়, আর ওকে সুরক্ষিতভাবে ওপরে নিয়ে আসে। তারপরে তারা টেন্ট লাগিয়ে তার ভিতরে গিয়ে বসে, যেখানে ফুকে মাসির জন্য আবু কিছু গরম জল দেয়। আবু তাকে বলে আমি ওই ক্যামেরাটা পাহাড় চড়ার সময় পেয়েছিলাম,
সাউথ ওয়েস্টের পাহাড়ে আমি যখন চড়াই করছিলাম তখন সেখানে তুফান চলে আসে, আর সেই তুফানের ফলে সে রাস্তা হারিয়ে ফেলে। তখনই আমি ম্যালেরিকে দেখতে পাই। আমি জানি না তিনি পাহাড়ে উঠছিলেন কি নামছিলেন। তখন ফুকে মাসি বলে আমরা ওই ক্যামেরা থেকে সবকিছু জানতে পারবো। পরের দিন সকালে তুফান থেমে যায়, যেখানে আবু ফুকে মাসিকে নিচে নেমে যেতে বলে পাহাড়ের ওপরে উঠতে থাকে। ফুকে মাসি ওখান থেকে নিচে আসতে থাকে, আর আমরা আবুকে দেখতে পাই যে অনেক কষ্ট করার পরে এভারেস্টের চূড়ায় পৌঁছে যায়। এরপরে আমরা ফুকে মাসিকে দেখতে পাই যে সফলভাবে নিচে নেমে এসেছিল। তারপরে কিছুদিন হয়ে যায়, কিন্তু আবু সেখান থেকে আর নিচে ফিরে আসে না। অবশেষে ওদেরকে সেখান থেকে চলে যেতে হয়। যেতে যেতে ওই লোকটি ফুকে মাসিকে একটি খাম দেয়, যার মধ্যে ম্যালেরির ক্যামেরা আর একটি লেটার ছিল, যেখানে লেখা ছিল যদি তুমি এই চিঠিটি পড়ছো তার মানে আমি আর কখনোই ফিরে আসবো না। এই ক্যামেরাটা তুমিই রাখো, এটাতে তোমার কাজ হয়ে যাবে। যদি তুমি জানতে চাও যে আমি আর উনি এই কাজটা কেন করেছি, তাহলে এই জবাবটি তুমি পাবে না। তোমাকে যে জিনিসটা এখানে টেনে এনেছে আমি ওই আশ্বাসেই পাহাড় চড়াই করতে থাকি। কিছু মানুষ জীবনের মানে খোঁজে, কিন্তু আমি পাহাড়ের চড়াই করেই নিজেকে জীবিত বলে মনে করি। আর আমি এটাই করেছি জীবনের শেষ অবধি, আর আমার লাইফে কোনো রিগ্রেট নেই। এরপরে আমরা দেখি আবু সেখানে মৃত্যু হয়ে গেছিল, আর আমরা ফুকে মাসিকে দেখতে পাই যে ম্যালেরির ক্যামেরার ছবি ডেভেলপ করছিল। তারপরে সে একটা জায়গায় বসে ভাবতে থাকে আবু ঠিকই করেছে। আমি ম্যালেরির ক্যামেরায় লুকিয়ে থাকা তথ্য তো জানতে পেরেছি, কিন্তু সেটা সম্পূর্ণ ছিল না। কেউ নিজের জীবনে ঝুঁকি কেন নেয় পাহাড়ের অতটা ওপরে ওঠার জন্যে। আমি এখন জানি এসব করার জন্য কোনো কারণই লাগে না। কিছু মানুষের জন্য এই পাহাড়ই হলো তার বেঁচে থাকার রাস্তা। প্রত্যেকটা ধাপেই একটা চূড়া, যদি পৌঁছে যাও তাহলে তোমাকে চলতেই থাকতে হবে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। আজকের মতন এখানেই সমাপ্ত। আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর কমেন্ট করুন।